আলহামদুলিল্লাহ। ছবি তো সবাই ঠিক মতো আঁকতে পারতেছ না তো, যা দেখতেছি ছবি আঁকা হচ্ছে।
ছবিটি নিয়ে একটু কথা বলতেছি 5 মিনিট, তারপরে আমাদের এই ছবিটা দিয়েই এই প্রশ্ন উত্তর হবে। এই ছবিতে যা আছে এটা দেখে দেখে লিখতে হবে। শেপটা কেমন হয়েছে একটু বলতে পারবা? গণক না, এটা আমাদের এই রুমটা ধরো, এই রুমটাই, এই রুমের যে শেপটা একদম এই রুমটাই। এই ধরনের শেপকে বলা হয় সামান্তরিক আকৃতির ঘনবস্তু। এবং এখানে নাম আছে না, সামান্তরিক। এইটা না দিয়ে ঘন সামান্তরিক নাম দিয়েছে। ঘনবস্তুর থেকে নিচে ঘন, ঘন নিচে কোন জায়গা থেকে? ঘনবস্তুর ওই অল্প একটু কথা নেই। আর সামান্তরিক আকৃতি নিয়ে সামুদ্রিক, ঘন সামান্তরিক। এই ছবিটাকে কি বলবো আমরা? এই বইয়ের ভাষা এখানে বলো কি? ঘন সামান্তরিক আকৃতির ঘনবস্তুর নাম হলো ঘন সামান্তরিক। এইখানে নাম। নাম্বার 2, এই ঘনবস্তুর 6টা পৃষ্ঠ আছে। কয়টা পৃষ্ঠ? এই রুমটারও 6টা তল আছে। এইখানকার 6টা তল আর এইখানকার 6টা তল অবস্থানে আগে মিলিয়ে দেখতে পারলে তারপর এইটার সাপেক্ষে আমরা আলোচনা করব। 8টা শীর্ষবিন্দু আছে এই ঘনবস্তুর। কয়টা? নাম দেওয়া আছে পি কিউ আর এস, পি ড্যাশ, কিউ ড্যাশ, আর ড্যাশ, এস ড্যাশ। প্রত্যেকটা শীর্ষবিন্দুতে 3টা বাহু মিলিত হয়েছে। দেখো গনু, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে সব জায়গায় আছে 3টে বাহু আছে। ঘনবস্তুর এই বাহুগুলোকে বাহু বলে না, এর অন্য নাম আছে। মনে পড়ে? দেখো দেখে মনে পড়ে কিনা? রেখাংশ, ধার, ধার, ধার শব্দ শুনে মানে আকাশ থেকে পড়েছ। এজ, ইডি জি, এজ, আর বাংলায় বলা হয় ধার। এই বইও এগুলো ধার বলেছে, ধার। তাহলে এই যে প্রত্যেকটা শীর্ষবিন্দুতে 3টা বাহু মিলিত হয়েছে, সেই বাহুগুলোকে কি বলা হয়? ঘনবস্তুর ধার। এখানেও দেখো, যেদিকে তাকাবা, যে কোনো কোণে তাকাবা, 3 দিক দিয়ে 3টে বাহু মিলিত হয়েছে। যে কোনো কোণে তাকায় দেখো, ওই জায়গায় তাকাইলে কোনটা? মানে ওই একটা, এই একটা, আর এই একটা। এটাকে হিসাব পাওয়া গেছে? আচ্ছা, এখন এই যে 6টা তল বা পৃষ্ঠ, এই পৃষ্ঠ 6টা, আমরা এই পৃষ্ঠটা এখানে কোনটা বলতে পারবা? কি বললো? আর কিউ, কিউ এইটা? এইটা 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 পি কিউ আর এস। না, ঠিক মতো তাকাও। পি কিউ আর এস সেইটা হলো এইটা, ওইটা মিলাও ছবিটা, এইটা এইটা। আর ওই যেটা আছে পি ড্যাশ কিউ আর ড্যাশ, ওইটা। এই যে বড়টা, এই যে আর আর ড্যাশ কিউ ড্যাশ কিউ, এটা হলো ওই যে পর্দাটা নাইছে যে ওয়ালটা, ওইটা।
সামনে আছে, এদিকে আছে। আর ওইটার পিছনে যে এই পি পি ড্যাশ এস ড্যাশ এস যেটা, এই বড়টার পিছনের বড়টা, সেইটা হলো এই ওয়ার্ল্ড, এইটা। আর যে পি পি ড্যাশ কিউ, এই যে এইটা হলো এই ফ্লোর। আর যে এইটা আর এস ড্যাশ আর ড্যাশ, এইটা হলো, এইটুকু না বুঝলে তো আর পড়ানো যাবে না। এই যে ছয়টা আমাদের এইটাকে সামনে রেখে আমরা এই বিষয়টা আলোচনা করব। পি বিন্দুটা এইটা হলো একটা কৌণিক বিন্দু, একটা শীর্ষবিন্দু। এই কোন বিন্দুটা? পি বিন্দুটা একটা কৌণিক বিন্দু। ওইটাকে ফিক্সড ধরে আমরা এখানে কাজটা করতেছি। দেখো ওইটার সাপেক্ষে সব লিখেছি। পি বিন্দুটা আটটা যে কৌণিক বিন্দু, এই যে শীর্ষবিন্দু এখানে বা নাম দিয়েছে কৌণিক বিন্দু। কৌণিক কোণা থেকে আসে, কোণা হলো ওই যে, আচ্ছা কৌণিক বিন্দু, কোন কৌণিক বিন্দুটা নিয়ে কাজ হচ্ছে? পি। আচ্ছা বলতে পারবা এই পি বিন্দুটা এই রুমের কোন জায়গায়? এইটা বলার চেষ্টা করি। তাহলে পি বিন্দুটা হলো এই কোণাটায়, এই যে এই নিচে এই বিন্দুটা। পি কৌণিক বিন্দুতে যে তিনটা ধার মিলিত হয়েছে না, সেই ধার তিনটে কি কি? আচ্ছা পি পি ড্যাশ, আর পি কিউ, আর পি এস। এইটা নিয়ে আমরা কাজ করি। পি বিন্দুতে যে ধার পি পি ড্যাশ, এইটা এক্স অক্ষের সমান্তরাল। তাকাও, আর যে পি কিউ, এইটা হলো অক্ষের সমান্তরাল। আর পি এস, এটা জেড অক্ষের সমান্তরাল। এই সব কথা আমি যা বলতেছি না, সব কথা এই লেখার ভিতরে থাকবে আমাদের। এই শুরুতে তো এই ছবিটা বর্ণনা করতে হবে। এই যা বলি না সব এই দেখবা এই বর্ণনার ভিতরে পাওয়া যাবে। তাহলে পি বিন্দুতে যে তিনটা ধার মিলিত হয়েছে, সেই তিনটা পি পি ড্যাশ এক্স অক্ষের সমান্তরাল, আর পি কিউ ওয়াই অক্ষের সমান্তরাল, পি এস জেড অক্ষের সমান্তরাল। এই ধার তিনটার দৈর্ঘ্য দেওয়া আছে। ধার তিনটা, একটা ডেল্টা এক্স, একটা ডেল্টা ওয়াই, একটা ডেল্টা জেড। ওই যে এক্স অক্ষের সমান্তরাল, এই জন্য ডেল্টা এক্স দিয়েছি ধারের দৈর্ঘ্য। যেটা ওয়াই অক্ষের সমান্তরাল ডেল্টা ওয়াই, যেটা জেড অক্ষের সমান্তরাল ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড। এইটা কি খুব বড় না খুব ক্ষুদ্র? ডেল্টা লাগাইলে সব তো ক্ষুদ্র হয়ে যায়। এইটা হলো এমন একটা গড়বস্তু যার এই ধারগুলো প্রায় জিরো। এখন বলো এটা কত বড় গণবস্তু? ক্ষুদ্র আকৃতির একটা গণবস্তু, ক্ষুদ্র আকৃতির। ম্যাচের কাঠি রাখার জন্য যে ম্যাচ বক্স দেখেছো না, ওটাও তো এরকম শেপের। ওইটার মনে করো 1000 আগের একবার নিলাম। ক্ষুদ্র গড়বস্তু যার এই তিনটে বাহু টেন্স টু মানে দৈর্ঘ্য 0। তাহলে এটা কি অতি ক্ষুদ্র ঘন সামুদ্রিক। বইতে বলা আছে ক্ষুদ্র ঘন সামুদ্রিক, ছবিটাকে বলছে। তাহলে এইটার আর একটা বৈশিষ্ট্য দিলাম, সেটা কি বলো? এর আয়তন খুবই নগণ্য, কারণ বাহুর দৈর্ঘ্যগুলো খুবই ছোট। এইটা ক্ষুদ্র গড় সামুদ্রিক। যাহা কিছু ক্ষুদ্র হয় তাকে উপাদান বলে। উপাদান, যাহা কিছু ক্ষুদ্র তাকে কি বলে?
এই বইয়ের আলোচনায় দেখো এক জায়গায় নাম দিয়েছে একটা উপাদান, মানে এইটাকে বলছে উপাদান। উপাদান কি? কোনো বস্তুর খুব ক্ষুদ্র অংশকে কি বলে? উপাদান। এইটার আরেকটা নাম দেওয়া হয়েছে কি? উপাদান। কেন উপাদান নাম দিছি? কারণ এর আয়তন খুব। এখন আমাদের এই বিল্ডিংটা তৈরি করার সময়, এই ওয়ালগুলো কি আগে দেয় না আগে এই চারদিকের কলামগুলো দেয়? মনে করে আমি এই ওয়ালটা খুলে ফেললাম, ওই ওয়াল আর ওপাশে তো খোলাই আছে, দরজা দেওয়ারই আছে, এই ওয়ালটার ইট খুলে ফেললাম, এই ছাদটাও ওটা ফাঁকা করে দিলাম, ওখানে ছাদ ভেঙে ফেললাম, তাহলে কি থাকবে? এই কলামটা থাকবে, ওই কলামটা থাকবে, এরকমভাবে আমাদের 4টা কলাম থাকবে। এখানেও যদি এই পৃষ্ঠগুলোকে যদি আমি এরকম ফাঁকা করে দিই, তাহলে শুধু ওই 4টা কলাম থাকবে আর ওখানে 4টা বিম থাকবে ঘুরানো। মানে বুঝো নাই কথাটা? এইরকম একটা অবস্থা হয়ে যাবে। 1 2 আরও পিছনে 2টো আছে যেটা দেখা যাবে। মানে এই ওয়ালগুলো ইট নাই, মনে করে এই ওয়ালগুলোর ইট নাই। তাহলে কেমন হবে? মনে করো এখনই তো দেখাই দিতে পারবো। দাও দাও দাও, তোমার কলম ধরো, ওই পাশে ধরো। এর উপরে আমরা যদি 4 কোণায় 4টা কলম খাড়া করে, উপরে আবার 4টা কলম দিয়ে দিই, এই হলো তলার স্ট্রাকচার। আর উপরে এই 4 কোণায় 4টা কলম খাড়া করে, তার উপরে আবার 4টা কলম দিয়ে দিতে, এইরকম একটা ঘন সামন্তরিক, যার এই সাইডগুলো ফাঁকা, এগুলো ফাঁকা। বুঝে আসছে? আচ্ছা, এখন এইটা নিয়ে আমরা পানির ভিতরে ডুবাবো, স্থাপন করবো কোথায়? যেখানে তরল প্রবাহিত হয়, মানে সেইখানে এইটাকে রাখবো। নদীতে মনে করো যেখানে জোয়ার ভাটা আছে, সেখানে নিজে সেটা কি ডুবেই রাখলাম। তাহলে এই পাশ থেকে যদি স্রোত ঢোকে, পানি ঢোকে, তাহলে এটা এই পাশ থেকে বের হবে, তাই না? যদি আমি এটাকে পানিতে ডুবাই, তাহলে এই দিক থেকে যা ঢুকবে কোন জায়গা থেকে বের হবে? বুঝো কথা? এই দিক থেকে যদি কিছু ঢুকে, সেটা বের হবে এই জায়গা থেকে, বা এইখান থেকে ঢুকলে বের হবে এই পাশ থেকে। আবার এই যে ওই পাশ থেকে যারা ঢুকবে, এই দিকে খেলা, ওই দিক থেকে যদি স্রোত আসে, তাহলে এই জায়গা থেকে বের হবে। আর এই দিক থেকে আসলে, ওই দিক থেকে ঢুকলে, অর্থাৎ যে পৃষ্ঠ দিয়ে ঢুকবে তার বিপরীত পৃষ্ঠ দিয়ে সে বের হয়ে যাবে। বুঝে আসছে? যতটুকু ঢুকবে ততটুকু যদি বের হয়, ততটুকু বের হবে না হবে না, কারণ এটা সবসময় ভিতরটা তো পরিপূর্ণ থাকবে। যতটুকু ঢুকবে ততটুকু বের হবে না, ঢুকবে বেশি, বের হবে কম, যেটুকু ডিফারেন্স থাকবে সেইটার ভিতরে থেকে যাবে। এই কনসেপ্ট দিয়ে এই সমীকরণটা আসবে। মনে করো আমার এই পাশে ফাঁকা, ওই পাশে ফাঁকা, 10 জন লোক ঢুকলো, 10 জন বের হলো, ভিতরে কয়জন আছে? 10 জন ঢুকছে, 8 জন বের হয়েছে, অবশ্যই 3 জন থাকতে হবে। তাহলে এই পৃষ্ঠ দিয়ে যা ঢুকবে, এইটা দিয়ে যদি সেই পরিমাণ বের না হয়, যেটুকু এইগুলো ভিতরে থাকবে সেটুকু। আর এইটা কিন্তু ভিতর সবসময় ফিল আপ থাকবে। কেন ফিল আপ থাকবে? কারণ এটা পানির মধ্যে ডুবানো আছে। বুঝে আসছে? এখন এই দিক থেকে যেটা ডুববে তার তো একটা বেগ আছে। ওই যে ইউবিডব্লিউ এতদিন পড়াচ্ছি, কিউ এর যে গঠনটা, ইউআই প্লাস ভিজে, এই যে ইউ ভিডব্লিউর পরিচয় কি দিয়েছিলাম সেটাই এখানে দেওয়া আছে না, সেটা তো সূত্র। ইউর পরিচয়টা কি ছিল? এক্স অক্ষ বরাবর বেগের অংশক লেখা আছে, খাতা পাতা খোলো।
তাহলে এই এক্স অক্ষ বরাবর বেগে অংশ মানে এই দিক দিয়ে ঢুকতেছে সেইটার বেগ হলো ইউ, মানে এই দিকে যেটা যাচ্ছে। আর ওদিক থেকে যেটা এই দিক থেকে যেটা আসছে সেইটা ওই অক্ষের যেটা, ওই অক্ষের কোনটা, এইটা। তাহলে ওই অক্ষের যেটা এই বড় পৃষ্ঠ এইটা দিয়ে যেটা বের হচ্ছে সেইটা ওই অক্ষের সমান্তরাল। বেগ হলো বি 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 মিলছে কোন দুইটার সাথে, এইটা আর এইটার সাথে বি মিলছে। আগে দেখো এইটা কোন রেখাটা দিয়ে কোন তল দুইটা সংযুক্ত, আগে এইটা বোঝার চেষ্টা কর। এই যে পি পি ড্যাশ দিয়া এইটা আর এইটা সংযুক্ত, এই দুইটার মধ্যে পি পি ড্যাশ দূরত্ব। এখন আর বুঝো না, এটা আমি বুঝতেছি। পি পি ড্যাশ রেখাটা কোন দুইটা তলকে সংযুক্ত করছে, আগে এইটা বোঝার চেষ্টা করো। পি পি ড্যাশ কোন দুইটাকে, এইটাকে আর এইটাকে সংযুক্ত করছে পি পি ড্যাশ। এই তল দুইটা এই যে পি পি ড্যাশ, এই এক্স অক্ষের সমতল আছে, এই দুইটাকে সংযুক্ত করছে। তো এক্স অক্ষ বরাবর যেটা আসবে সেটা এই জায়গা থেকে আসবে, এই জায়গা থেকে বের হবে। আচ্ছা, এই যে ডেল্টা ওয়াই যেটা নাম দিচ্ছে, ওয়াই অক্ষের সমতল যেটা আছে, এই যে পি আর কিউ, এইটা কাকে কাকে সংযুক্ত করছে এইটা আগে বোঝার চেষ্টা করো। কাকে সংযুক্ত করছে পি কি কাকে, এই যে পি পি ড্যাশ এস ড্যাশ এস এইটা, আর পি পি ড্যাশ কিউ এইটা, এই দুইটাকে সংযুক্ত করছে। তা এইটা থেকে এইটা তো আমাদের এইটা থেকে যেটাই দিয়ে ডুববে আর যদি বের হবে সেইটা হচ্ছে ওই অক্ষের সমান্তরাল। আর জেড অক্ষের সমান্তরাল জেড কাকে, এই ডেল্টা জেড কাকে সংযুক্ত করছে, এই তলার এইটা, এই উপরের এইটাকে সংযুক্ত করছে, এই দুইটাকে সংযুক্ত করছে। এই যে পিএস, এই যে এইটার এক কোণা এই, আর এইটার এক কোণা এইটুকু মূল কথা। যেটুকু এইটুকুই বুঝতেছে না, যেটা বুঝতেছি আর এই উপরে পড়ানো যাবে কিনা সন্দেহ। আসল কথা এইটুকুই যে এইটা কে কাকে সংযুক্ত করছে, বুঝো, এটাকে বুঝে আসে। তাহলে এই পিএস কাকে সংযুক্ত করছে, এইটা কাকে সংযুক্ত করছে, এই ফ্লোর আর এই উপরের এই ছাদ, এই দুটোকে সংযুক্ত করছে এইটা হলো ওই জেড অক্ষের সমান্তরাল। তাহলে এইটা থেকে যেটা ডুববে ওইটাই জেড অক্ষের সমান্তরাল, ওইটাকে দিয়ে বের হবে। তো ছয়টা তলের এই দুইটা মধ্যবর্তী দূরত্ব ডেল্টা এক্স, এই বড়টা আর এই বড়টার মধ্যবর্তী দূরত্ব ডেল্টা ওয়াই, আর এই তলার এই উপরের টপ এইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডেল্টা জেড। এই ধরো 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইউবিডব্লিউটা কি, যে এই দিক থেকে যেটা ডুববে সেইটার বেগ হলো ইউ, আর এইখান থেকে ঢুকে যেটা এইটা দিয়ে বের হবে সেইটার বেগ হলো, আর এইটা থেকে ঢুকে যেটা এইটা দিয়ে বের হবে তার বেগ হলো। আচ্ছা, এখন আমরা লেখা শুরু করতে পারি, আর কিছু বোঝানোর নাই, আমাদের সব বিষয় বুঝিয়ে দিছি। মনে করি
তাহলে আমাদের ঠিক এক্স অক্ষের বরাবর তলটা আছে এই দিক থেকে, কোন দিক থেকে? এই দিক থেকে যে প্রবাহ কণাগুলো ঢুকতেছে সেই প্রবাহ কণাগুলোর মধ্যে একটা প্রবাহ কণা যেটা এই বিন্দুতে অবস্থান করে, এই দিক থেকে যা ঢুকবে তা তো সব বিন্দুতে অবস্থান করবে না, মানে এই দিক থেকে যা ঢুকবে এই 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 তলটা থেকে, এইখানে যে প্রবাহ কণাটা আছে কোন বিন্দুতে? পি বিন্দুতে। ঠিক সেই একটা প্রবাহ কণা নিয়েই কাজ করো। আমাদের কাজ তো একটা প্রবাহ কণা যেভাবে যা আচরণ করবে সবাই সেই আচরণ করবে, ঠিক একটা প্রবাহ কণা কোন বিন্দুতে? পি বিন্দুতে। পি বিন্দুর স্থানাঙ্ক কত ধরেছি? এক্স ওয়াই জেড। আর পি বিন্দুতে প্রবাহ কণার ঘনত্ব কার উপর ডিপেন্ড করে? এক্স ওয়াই জেড আর সময় টি, কারণ এই পি বিন্দু যখন ছিল তার টাইম ছিল টি। এখন এই প্রবাহ কণাটা কোনো এক কালে এই যে যখন এই জায়গায় বের হবে, এই কণাটা এই জায়গা থেকে বের হবে, এত সোজা চলবে না। এইখানে যে আছে সে বের হবে এই জায়গা থেকে, এই জায়গার যে প্রবাহ কণাটা সে বের হবে এই জায়গা থেকে, এইখানে যে আছে সে বের হবে এই জায়গা থেকে। এই তলে এই পাশ থেকে যারা ঢুকবে সবাই এই পাশ থেকে বের হবে, এবং এইখানে যে পজিশন আছে ঠিক তার অপোজিটে ওই পজিশন থেকে সে বের হবে। তাহলে পি বিন্দুতে যে আছে সে বের হবে, যদি সে এই দিকে যায় তাহলে সে বের হবে এই দিকে, কিন্তু যদি এই জায়গায় যেটা আছে এই তলের জন্য সে যদি এই দিকে যায় সে এই জায়গা থেকে বের হবে, এই জায়গায় যায় সে যদি এই দিকে যায় সে এই জায়গা থেকে বের হবে। বুঝে আসছে না যে তার যাওয়ার তিনটে দিক আছে, এইদিকে আসতে পারবে, ওই দিকে আর এইদিকে। আমরা এইদিকে আসার ঘটনাটা দিয়ে বাকি দুইটা অনুরূপভাবে লিখবো, একটা শুধু ক্যালকুলেশন করে বের করব। এইখানে যে প্রবাহ কোণটা আছে তার এই এক্স অক্ষ বরাবর বেগ হলো ইউ, এইদিকে বেগ হলো, এইদিকে বেগ হলো। এই কথাটা এখন বলবো যে এই প্রবাহ কোণার বেগের অংশগুলো কি কি? তিন দিকে তিনটা বেগ আছে, তা লেখো। পি বিন্দুতে প্রবাহ কণার স্থানাঙ্ক অক্ষত্রয়ের, এই একটু আমার লেখাটা ভুল হয়েছে এক্ষেত্রে, স্থানাঙ্ক অক্ষত্রয়ের, অক্ষত্রয় বুঝি তো, এক্স অক্ষ এক্ষ যেটা সমান্তরাল, এই অক্ষত্রয়ের সমান্তরাল বেগের অংশক যথাক্রমে ইউ হলো এক্স অক্ষ বরাবর, বি হলো ওয়াই অক্ষ সমান্তরাল, ডবল হলো জেড অক্ষ সমান্তরাল। তাহলে বেগের কথা বলেছি, এখন বাকি আছে এই যে ঘন সামন্তরিকটা অঙ্কন করবো সেই কথা। ঘন সামন্তরিকটার এই পি বিন্দুটা কি একটা কৌণিক বিন্দু না, একটা কোণা না? আর এই ঘন সামন্তরিকের ধারগুলোর দৈর্ঘ্য কি কি? ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, তাহলে এই কথাটা দিয়ে এই ছবিটার কথা বলেই আমাদের বর্ণনা শেষ হবে। লেখো, পি কে কৌণিক বিন্দু ধরে স্থানাঙ্ক অক্ষত্রয়ের সমান্তরাল
ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই এবং ডেল্টা জেড ধার বিশিষ্ট একটি ধার বিশিষ্ট পি কিউ আর এস এস ড্যাশ পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ ক্ষুদ্র ঘন ক্ষুদ্র ঘন সামান্তরিক অঙ্কন করি। এই হলো আমাদের ছবির ভিতরে যা আছে সব এই লেখার ভিতরে আসছে এবং আগে ব্যাখ্যা করে নিছি। আর এখন এইখানে 3টা সেন্টেন্সে এই কথা বলছি। দেখো ছবির ভিতরে কোনো কিছু বাদ আছে কিনা এই লেখো, দেখো দেখি ছবিতে যা যা দেখাতে এভরিথিং আছে কিনা। 8টা কৌণিক বিন্দু তা আছে, ইউ ভি ডব্লিউ সেই কথাটা আছে, ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড সেই কথাটা আছে। এখন আমাদের এই যে পি কিউ আর এস পৃষ্ঠ দেখা যায়, পি কিউ আর এস পৃষ্ঠ, এই পৃষ্ঠ দিয়ে যা ডুববে তরল সেটা বের হবে কোত্থেকে? পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ এস ড্যাশ। একক সময়ে মানে 1 সেকেন্ড সময়ে, একক সময় বুঝে তো 1 সেকেন্ড সময় এই জায়গা থেকে কি পরিমাণ ঢুকে সেই পরিমাণটা বের করব, আর একক সময় ওইখান থেকে কি পরিমাণ বের হয় সেই পরিমাণটা বের করব। বের করে এই দুইটা বিয়োগ দিলে যতটুকু ভিতরে থাকে এইটা বের হবে। অন্যভাবে বাকি আরও যে 4টা পৃষ্ঠ থাকবে তাদের জন্য সেইটা বের করে সব যোগ করলে মোটটা ভিতরে মোট কতটুকু থাকতেছে এটুকু আমরা পেয়ে যাব। এই কাজটা করলেই এটা সমীকরণ বের হবে, যার নাম অবিচ্ছেদ্য সমীকরণ। বুঝে আসছে কথাটা? ক্যালকুলেশনের জন্য একটা সূত্র আমাদের ব্যবহার করলেই হবে ফিজিক্সের। লেখো পি কিউ আর এস একক সময়, একক সময় একক সময় পি কিউ আর এস পৃষ্ঠ দিয়ে প্রবিষ্ট, প্রবিষ্ট মানে প্রবেশকারী, প্রবেশ করা, আগত, এই শব্দটা আমরা কি দিয়েছি? প্রবিষ্ট। প্রবাহের যা প্রবাহিত হয় তার নাম কি? পদার্থটার নাম কি? যে আসবে তার নাম হচ্ছে প্রবাহ। প্রবাহের ভর এইটুকু আমরা ফিজিক্স থেকেই সূত্র দেব, আর একই সূত্র অন্যদের জন্য ব্যবহার কর। আপনি বলতে পারবা এই জায়গা থেকে একক সময়ে যতটুকু ডুববে ততটুকুর ভর কি হবে? এইখান থেকে যা ডুববে তার আয়তন যদি বের করা যায়, আয়তন দিয়ে এই রো দিয়ে গুণ করলে, কারণ পি বিন্দুতে তো ঘনত্ব রো ধরেছি, রো দিয়ে গুণ করলেই হবে। আয়তন বের করতে মনে করো সামুদ্রিক ঘনবস্তু, ঘনবস্তুর আয়তন মনে করো এই ঘনবস্তু হয় না আঁকা,
এটা আয়তন যদি বের করতে চাও, তাহলে আয়তন কীভাবে বের করবো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ। আচ্ছা, এই রাস্টারটার আয়তন বের করতে চাই। আচ্ছা, এইটা যদি একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করে সেইটা যদি উচ্চতা দিয়ে গুণ দিই, আয়তন হবে না? এই যে এবার এখানে এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেই তো এইটা পাবো, তাহলে তো এইটা দিয়ে গুণ করি। বুঝছো কথাটা? তাহলে আয়তন বের করতে গেলে যে কোনো এক পৃষ্ঠের ক্ষেত্রফল বের করে তার বাকি যে অপোজিট পৃষ্ঠ মধ্যবর্তী যে তার দূরত্ব, এটা দিয়ে গুণ করলেই হয়। এই রুমটার আয়তন বের করতে গেলে আমরা এই ফ্লোরের ক্ষেত্রফল বের করি, যদি আমি এইটা দিয়ে গুণ দিই তাহলে হয়। অথবা এই ফ্লোরে এই ওয়ালের ক্ষেত্রফল বের করি, এইটা দিয়ে গুণ দেবো ওই দূরত্ব। বুঝো কথাটা? তাহলে আমি এইখান থেকে যা ঢুকতেছে তার আয়তন যদি বের করতে চাই, তাহলে এই পৃষ্ঠটার আগে ক্ষেত্রফল বের করব। এই পৃষ্ঠের ক্ষেত্রফল হলো এই পৃষ্ঠের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে ডেল্টা ওয়াই আর ডেল্টা জেড, কারণ এইটুক দেওয়া আছে ডেল্টা জেড আর এইটুকু আছে ডেল্টা ওয়াই, এগুলো আয়তন, এই ক্ষেত্রফল। আর গুণ দেব যে এই পি বিন্দুতে যে প্রবাহকণা আছে তার যে বেগ ইউ, বেগ হলো একক সময়ের সরণ, মানে একক সময় সে কতটুকু যায়। তাহলে ইউটা হলো তার এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠের মধ্যবর্তী যে উচ্চতাটি হবে সেইটা ইউ, কারণ একক সময় এইটা একক সময় এই ইউ মানে এই পর্যন্ত আসবে। তাহলে কী দিয়ে কী গুণ হবে? ডেল্টা ওয়াই গুণ ডেল্টা জেড গুণ ইউ, এইটা দিয়ে আয়তনটা পাবো। তারে রো দিয়ে গুণ করলে ভর পাবো। এই ফিজিক্সের এই সূত্র ব্যবহার করলে বারবার ব্যবহার করবো। বুঝে আসে মনে হয়? বুঝো কি নিয়ে সন্দেহ আছে? তাহলে ডেল্টা ওয়াই ডেল্টা জেড এইটা হলো পৃষ্ঠের ক্ষেত্রফল, তারপরে ইউ দিয়ে গুণ করে বের করবো আয়তন, তারপরে রো দিয়ে গুণ করে বের করবো ভর। আলাদা আলাদা করে দেখাই দিলাম। ডেল্টা ওয়াই ডেল্টা জেড দিয়ে ক্ষেত্রফল বের করছি, ইউ দিয়ে গুণ করে আয়তন বের করছি, আর রো দিয়ে গুণ করে আয়তনকে ভর বানাইছি। এই ফলাফলটা কার উপর নির্ভর করে? ফলাফলটা এই ডেল্টা ওয়াই এটা কিন্তু দুর্বক, ফিক্সড। ডেল্টা জেড এটাও কিন্তু দুর্বক, এই যে এই দৈর্ঘ্য প্রস্থ। ইউ বেগ, ইউটা কিন্তু এক্স ওয়াই জেড টি এইগুলো দিয়ে তৈরি। বেগ তো চলমান আছে, চলক। আর রো এর ভিতরেও আছে এক্স ওয়াই জেড টি, দেখো ওই যে একটু আগে লিখেছি। এই ফলাফলটা এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন। যেহেতু এখানে একক সময় নিয়েছি, তো টি এর মান 1। বুঝো কথাটা? কত সময় নিয়েছি? টি এর মান কত? তাই টি এর মান যদি 1 থাকে তাহলে কি হবে? আমাদের এইটা এক্স ওয়াই জেড এর ফাংশন, এটা এক্স ওয়াই জেড এর। তা আমরা এটাকে বলতে পারি দিস ইজ এফ অফ এই রেজাল্টটা এক্স ওয়াই জেড এর। মানে এইটা ধরলাম যেহেতু এইটা এক্স ওয়াই জেড এর ফাংশন, দিস ইজ এফ অফ এক্স ওয়াই জেড, এফ অফ। কথা কি বুঝেছি কিছু? এখন আমরা এই পৃষ্ঠ দিয়ে এইখানে যা ঢুকছে সে বের হবে কোত্থেকে? এক্স অক্ষের সমান্তরালে গেলে এই জায়গা থেকে বের হবে। লেখো একক সময়ে, ওই কথা ওই উভা লেখা, এই কথা রিপিট করো। একক সময়ে পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ এস ড্যাশ পৃষ্ঠ দিয়ে
প্রবিষ্ট কেন ঢুকবে, বের হয়, এটার নাম নির্গত। নির্গত প্রবাহের ভর। নির্গত প্রবাহের আচ্ছা, এখন বিষয়টা খেয়াল করো, এই ভর এখান থেকে যে এই পৃষ্ঠ দিয়া যা বের হবে সেই ভরটা কি সেম থাকবে না ভর তো পরিবর্তন হয়, কিন্তু ভিতরে কিছু থেকে গেলে সেম থাকবো কেমনে? এইখানে যা ঢুকছে তা এইখানে থাকবে, কিন্তু যা বের হবে আর ভিতরে থাকবে মিলে তো ওইটা ভর পরিবর্তন হয় না, ঠিক আছে, কিন্তু ওইখানে যা ঢুকছে ওই পরিমাণ তো বের হইলে তাহলে ভিতরে কি রইল? তাহলে ওই পরিমাণ বের হবে না, একটু কম বের হবে। তাহলে ভিতরে রইল ওটা কি? তাহলে এইখান থেকে যা ঢুকছে এইখান থেকে সেই পরিমাণ বের হবে না। তাহলে অবশ্যই যেহেতু এইখানে আসতে গেলে রোয়ের পরিবর্তন হবে, রোয়ের পরিবর্তন হইলে সেই পরিমাণ হইল কেমনি? তাহলে এইখান থেকে যা ঢুকছে এইখান থেকে কি পরিমাণ বের হচ্ছে সেইটা আমরা যদি এখানে বের করতে পারি তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। আচ্ছা, এইখানে এই পি বিন্দুতে প্রবাহ কণাটা ছিল, পি বিন্দুর স্থানাঙ্ক কি ছিল বলো দেখি? তাহলে এইখানকার প্রবাহ কণাটার যে ভরটা এই পি বিন্দুর স্থানাঙ্ক বা নির্ভরশীল। তাহলে এই পি বিন্দুতে যে প্রবাহ কণাটা আছে সেই প্রবাহ কণাটা তো এই বিন্দু দিয়ে বের হবে। এই বিন্দুর স্থানাঙ্ক পাইলে তো আমরা সেই অনুসারে শুধু লিখতে পারবো। পি ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক কি হতে পারে এটা যদি বলতে পারো তাহলে আমাদের সব উত্তর মিলে যাবে, সব উত্তর আমরা পেয়ে যাবো। এইখানকে যে ছিল সেই বিন্দুটা এক্স অক্ষের সমান্তরালে সেইখান থেকে বের হচ্ছে, এইখান থেকে আসতে সে কতটুকু পথ অতিক্রমকে ডেল্টা এক্স, তাহলে এক্স স্থানাঙ্কটা ডেল্টা এক্স পরিমাণ বেড়ে যাবে, এক্স প্লাস এক্স অক্ষের সমান্তরালে ওয়াই আর জেড এর মান কোনো চেঞ্জ হয় না, কারণ এক্স অক্ষের সমান্তরালে এক্স চেঞ্জ হয়। টু ডাইমেনশন দিয়ে দেখাই তাহলে বিষয়টা আরও ভালো বুঝবা। এই যে মনে করো এক্স ওয়াই, এইখানে একটা বিন্দু পি, মনে করো 2, 3 এর স্থানাঙ্ক, এইখানে একটা বিন্দু কিউ এ মনে করো 5, 3, এইটার ওয়াই কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে এক্স। তাহলে এক্স অক্ষের সমান্তরালে চেঞ্জ হয় শুধু এক্স, আর বাকি স্থানাঙ্ক কী থাকে? স্থির থাকে। তাহলে এই প্রবাহ যখন এইখানে আসবে তখন সে তার ভরের সূত্র আসবে এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই কমা জেড। কারণ এক্স অক্ষ বরাবর সে কতটুকু সামনে অগ্রসর হয়েছে, ডেল্টা এক্স এইটুকু বৃদ্ধি পেয়েছে। তাহলে লিখছে না ভর ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই জেড। দেখো এইটুকু বুঝার বিষয়, এইটুকু হলো আমাদের মেধা খাটাইতে হয়, এইটুকু যে কেন এইটা হলো। আচ্ছা, এখন আমি এইখান থেকে যদি ডেল্টা এক্সকে তাড়াতে পারি তাহলে এই মানটা দিয়ে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি, মান বসাতে পারি। এর জন্য আমাদের একটা ক্যালকুলাস 2 এর একটা সূত্র ব্যবহার করতে হবে। সেই সূত্রের নাম টেলরের উপপাদ্য বা টেলরের সূত্র। ছিল কোনো কালে কোন দিন টেলরের উপপাদ্য নামে ক্যালকুলাস 2-তে 2 চলক 3 চলক টেলর ধারা পড়ছে না? সেই টেলর ধারাটা ব্যবহার করলে আর নতুন কিছু নাই। এখন নতুন হলো টেলর। অন্য পৃষ্ঠায় যাও, অন্য পৃষ্ঠায় গিয়ে টেলর ধারা শিখে আসি, তাও এটা এখানে প্রয়োগ করবো। এফ অফ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস কে জেড প্লাস এল মনে কর, এইভাবে আছে। এই টেলর ধারাটা
মনে করতে পারবা কেউ? এই জায়গায় এইটার তিনটে চলক, তো এই জন্য 3 চলকের টেলর ধারণা আলোচনা করতেছি। এইচ এর মান কত? এখানে এইচ এর মান কত? ডেল্টা এক্স। আর কে আর এল 0। কে আর এল বলো প্রথম টার্মটা, যে কোনো একজনে বলো প্রথম টার্মটা এফ অফ এক্স ওয়াই জেড, ওই যে বৃদ্ধি বাদ দিয়া শুধু ওইটুকু বের। এখান থেকে কী হবে তাহলে? প্রথম টার্ম এফ অফ এক্স ওয়াই জেড। এর পরেরটা বলতে পারলেই থেকে যাওয়া যায়। বলো পরের টার্মটা কি? দ্বিতীয় টার্মটা। তাহলে আর সামনে আগাইলাম না, ভুলে গেছে যখন, তাহলে তো কিছু করার নাই। ভুলে যাওয়া হচ্ছে সব কিছু মাপ পাওয়ার জন্য ভুলে গেছি বললে হয়ে গেল। যেমন বাইবে বোর্ডে তোমার একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছে, যে কোনো বাইবে বোর্ডে পারো না, বসে আছো, খুব মাইন্ড করবে কিন্তু বকাবকি করবে, সরি স্যার বলবা সাথে সাথে। যদি না জানো উত্তর কি, সরি, সব মাপ হয়ে যাবে। জানো এই ভদ্রতা জানো তো? এই সামনে বছরই বাইবে দেওয়া লাগবে ব্যাটারি ডিপার্টমেন্টে 100 নম্বরের ভর্তি আর এই বছরই। ভদ্রতা কি? একটা প্রশ্ন জিজ্ঞেস করে তুমি জানো না, সরি স্যার, এইটুকু যথেষ্ট, তাহলে বুঝো সে জানে না। হ্যাঁ, এরপরে হলো এইচ ডেল বাই ডেল এক্স, কে ডেল বাই ডেল ওয়াই, এল ডেল বাই ডেল এফ অফ এক্স ওয়াই জেড। এই হলো সেকেন্ডটা। এই প্রত্যেকটা বৃদ্ধির সাথে আংশিক ডেরিভেটিভ গুণ হয়ে যথেষ্ট, এই টোটালটা এফ কিন্তু এই সব জায়গায় ছিল, এই জায়গায় ছিল। এরপরেরটা এটার স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2, পরেরটা কিউব বাই ফ্যাক্টরিয়াল 2, এইভাবে চলবে। মানে দ্বিতীয়টা খালি মনে রাখতে পারলেই প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 এইচ ডেল বাই ডেল এক্স, কে ডেল বাই ডেল ওয়াই, এল ডেল বাই ডেল জেড এর হোল স্কোয়ার এফ অফ এক্স ওয়াই জেড প্লাস ডট ডট এইভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, আজকে তো আর যাবো কেমনে, অন্য কাস্টমার তো